আসসালামু আলাইকুম, আমি এম এ জামান। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিসে। ল অ্যান্ড জাস্টিস প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত, ৮টায় সরাসরি করা হয় এবং পরদিন সকাল ৯:৩০টায় পুনঃপ্রচার করা হয়। আপনারা যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন বা পরে যুক্ত হবেন, সবাইকে মোবারকবাদ। আমাদের অনুষ্ঠান মূলত আপনাদের প্রশ্ন নিয়ে থাকে, আইনি প্রশ্ন, এবং এর উত্তর দিয়ে থাকেন আমাদের অতিথি। আজকেও এর ব্যর্থ হবে না, এবং তার আগে আমরা ওপেনিং রিমার্ক শুনে থাকি আমাদের বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে, আমরা শুনব। তার আগে বেশি সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছেন। জামান ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। বাংলাদেশ মানে নির্বাচন শুরু হয়ে গেছে মাশাআল্লাহ, শান্তিপূর্ণ। ইতিমধ্যে গত রাতে আমাদের যে ঢাকা ভার্সিটির ডাকসু ইলেকশন শেষ হয়ে গেল, মোটামুটি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আমরা কর্তৃপক্ষকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, এবং আমরা আশাবাদী যে নির্বাচন শুরু হয়ে গেছে, অচিরে আমরা ফেব্রুয়ারির মধ্যেই হয়তো জাতীয় নির্বাচন দেখতে পাবো। তো আমরা আমাদের দর্শক আপনার ওই ওপেনিং রিমার্কের জন্য অপেক্ষায় থাকেন, আপনি যদি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমাদের as far as Bangladesh is concerned, আমার বন্ধু জামান ভাই বলেছেন যে ইলেকশনের বাতাস শুরু হয়ে গেছে। আমি একটু এটাকে আরো একটু বাড়িয়ে আরো একটু অন্য পরিধিতে নিয়ে যেতে চাই। সেটা হলো আন্তর্জাতিক পরিধি। গতকালকে একটা ঘটনা হয়ে গেল। আপনারা যারা নিউজ পেপার দেখেন, যারা খবর শুনেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন, আপনারা সবাই জানবেন এটা। ব্যাপারটা কি, বিগত প্রায় 23 মাসে ইসরায়েল ৬৫,০০০-এর মতো ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে, অধিকাংশ মহিলারা এবং শিশুরা। এবং গত ১-২ প্রোগ্রামের আগে আমরা বলেছি যে তারা বন্দুক দিয়ে এবং যদি কামান দিয়ে হোক আর মিসাইল দিয়ে হোক লোকজন মারে, তাদের কিছু টাকা খরচ হয়। এখন তারা শুরু করেছে যে না, তোমাদের এই গাজার ভিতরে কোনো খাবার জিনিস বা পানি বা ঔষধ ঢুকতে পারবে না, যাতে তোমরা না খেয়ে মারা যাও। এটাকে ম্যান মেড ডিজাস্টার বলা হয়। বন্ধুরা, বিভিন্ন দেশ চাচ্ছে যেন এই যে ফাইটটা চলতেছে, দ্বন্দ্বটা চলতেছে, এটা যেন শেষ হোক, এটা একটা সিজ ফায়ার আসুক। তো গতকালকে মিডল ইস্টের যে কাতার হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধনী দেশ। সাইজের দিকে না, মাথা পিছু আয়ের দিক দিয়ে চিন্তা করলে কাতার একদম টপ লেভেলে অনেক ধনী দেশ। বন্ধুরা, বলা হয় কাতারকে ইট ইজ সুইজারল্যান্ড অফ মিডল ইস্ট। সুইজারল্যান্ড যেভাবে কোনো পক্ষ নেয় না, মাঝামাঝি অবস্থানে থাকে, এইভাবে কাতারও দুই পক্ষকে নিয়ে আসে, বসাইয়া বুঝাইয়া সুঝাইয়া চায় যেন এটা একটা সিজ ফায়ার হোক, শান্তি বহাল থাকুক। কাতারের গতকালকে ছিল হামাস এবং ইসরায়েলি গভর্নমেন্টের মাঝখানে মধ্যস্থতা করার জন্য একটা মিটিং। দেখা গেল একটা স্বাধীন দেশে দুই পক্ষের প্রতিনিধিরা এসেছে, আর তারা ফলো করতেছিল দেন হামাসের পক্ষ থেকে কে আসে, কোথায় আসে, কোন জায়গায় বসবে। বন্ধুরা, বড় দুঃখের বিষয় হলো যে ইসরায়েল থেকে মিসাইল মেরে স্বাধীন দেশ কাতারের রাজধানী দোহায় এই হামাসের প্রতিনিধিদেরকে হত্যা করার চেষ্টা চলেছে, বমিং করেছে, মিসাইল মেরেছে। খুবই দুঃখের বিষয় যে যখন বারবেরিক টাইম ছিল, মধ্যযুগে ছিল,
তখনও যদি দুই গোত্রে যদি মারামারি হতো অথবা দুই দেশে যদি মারামারি হতো, তাহলে দুই পক্ষ থেকে এ পক্ষ থেকে কয়েকজন, এই পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি এসে বসে একটা ঠিক করত। কিন্তু ওই প্রতিনিধিকে কেউ কোনো আইনে মারার চেষ্টা করতো না বা তাকে অ্যারেস্ট করার চেষ্টা করতো না। দেখা গেল ইসরায়েল এর কোনো তোয়াক্কা করে না গতকালকের ঘটনা থেকে, এবং করেছে কি মাত্র এক সপ্তাহ আগে ইয়েমেনের রাজধানীতে তাদের মোসাদের ইনফরমেশন দ্বারা ইয়েমেনের রাজধানীতে ইয়েমেনের প্রাইম মিনিস্টার, ইয়েমেনের মিনিস্টার সবাই যে সরকার এক জায়গায় বসে একসাথে সম্পূর্ণ সরকারের মন্ত্রী, মিনিস্টার, মিলিটারি পার্সোনালকে তারা মিসাইল মেরে শেষ করে দিয়েছে একসাথে। ইসরায়েলের যদি মারা যাইতো তাহলে দেখতেন এই দেশের নিউজ পেপারে কিভাবে করে, কিন্তু ইয়েমেনের মারা গেছে খুব একটা ওরা মাথা ব্যথা করে না। হালাকি আমাদের নবীজি বলেছেন আল ইমানু ইয়ামানিয়ুন, ইমান সঠিক ইমান হলো ইয়েমেনের ইমান, ওয়াল হিকমতু ইয়ামানিয়া, এবং যদি জ্ঞান প্রজ্ঞা থাকে তাহলে সেটাও ইয়েমেন থেকে আসে। বন্ধুরা, আমাদের শাহজালাল মজরুদ্দে ইয়েমানি রহমতুল্লাহ আলাইহি, যার সুবাদে সিলেটবাসী আমরা প্রায় মুসলিম মেজরিটি হয়েছি, এবং মুসলিম মেজরিটি হওয়ার কারণে 1947-এ এই রেফারেন্ডামে আমরা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছি। এটার যদি পিছনের দিকে যান তাহলে দেখবেন ইয়েমেনের এক ওলি আল্লাহ শাহজালাল মুজররদে ইয়েমানি রহমতুল্লাহ আলাইহি এখানে থাকার কারণে সিলেটবাসীরা পাকিস্তানের সাথে এসেছে, পরে বাংলাদেশের সাথে এসেছে। বন্ধুরা, যে কাতারকে মারা হলো গতকাল মিসাইল দিয়ে, একটা নিরপেক্ষ দেশ দুই পক্ষকে দাওয়াত দিয়ে এনেছে এটাকে দেখবে যে দুইজন সিজ ফায়ার এই গাজার মারামারিটা শেষ করা যায় কিনা। বমিং হওয়ার 20 মিনিট পরে আমেরিকা থেকে ফোন এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধির কাছ থেকে যে তোমাদের দেশে বমিং হবে। আরে বমিং হওয়ার পরে যদি বলা হয় তাইলে কেউ লুকানোর বা সরার কোনো উপায় আছে? এখন দেখা গেল এই যে বম্বিংটা, এইটা স্যাংশন দিয়েছে স্বয়ং আমেরিকা। আমেরিকার এজেন্ট হলো ইসরায়েল, এবং ইসরায়েলকে আমেরিকা যা বলে তাই ইসরায়েল করে। ইসরায়েল করেছে কি, কিছুদিন আগে হামাসের হানিয়া সাহেব ছিলেন, উনি ইরান গিয়েছিলেন, তারা মিসাইল দিয়ে ইরানের রাজধানী তেহরানে হানিয়া সাহেবকে হত্যা করেছে। ইসরায়েল ইরানের মিলিটারি পার্সোনেল ইরাকে গিয়েছিলেন, তাদের এমবেসিতে ওইখানে ইসরায়েল মেরে ফেলেছে, সুলেমানি সাহেবকে মেরে ফেলেছে। অর্থাৎ দুনিয়ার সব দেশ আইনের ভিতরে, কিন্তু ইসরায়েল আইনের উপরে। কারণ কি, ওই বড়বাড়ি থেকে ওই আমেরিকার কথায় তারা চলে, আমেরিকার গোলাবারুদ সব কিছু দেয়। বড় আক্ষেপের ব্যাপার হলো কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব এবং কাতারে এসেছিলেন। দেখা গেল মিডল ইস্টের মহিলাদের চুল দিয়ে সম্বর্ধনা জানানো হলো। মহিলাদের চুল এইরকম করে বাইর করে লম্বা লম্বা চুল দিয়ে আমন্ত্রণ জানানো হলো ডোনাল্ড ট্রাম্পকে, এবং মনে হলো যেন তাকে কিভাবে সোনা দিয়ে রূপা দিয়ে যত ধরনের সম্মান আছে এত ধরনের সম্মান করি। কারণটা কি, আমেরিকার সবচেয়ে বড় যে বেস সারা দুনিয়ার মধ্যে তাদের আর্মির বেস আছে, এর সবচেয়ে বড় বেস হলো কাতারে। সবচেয়ে বড় কাতারে বেস থাকা সত্ত্বেও গতকালকে আমেরিকা ইসরায়েলকে দিয়ে এই মিসাইল পাঠালো দোহারে। গত ভিজিটে যে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, এই ভিজিটে করছে কি, সবাই মেহমানদেরকে দেয়, গিফট দেয়, হাদিয়া দেয়। এই কাতার সরকার ডোনাল্ড ট্রাম্পকে, ডোনাল্ড ট্রাম্প যে প্লেনে চলে উনি, এই প্লেনের নাম হলো এয়ারফোর্স নাম্বার 1, হুবহু এইরকম একটা এয়ারফোর্স নাম্বার 1 তাকে গিফট দিয়েছে। এটার দাম হলো 400 মিলিয়ন পাউন্ড।
এখন 400 মিলিয়ন পাউন্ড দিয়ে আপনি তাকে গিফট দিলেন, আর 1 মাস যেতে না যেতেই আপনার উপরে মিসাইল মারলো, আপনার রাজধানীর উপরে মিসাইল মারলো। শুনেন মুমিন মুসলমানরা, ভাই বোনেরা, কোরআন শরীফের মাঝে একটা আয়াত আছে, এই আয়াতে আপনারা প্রায় সবাই জানেন, আর আরম্ভ হয় তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা বিশ্বাসী ছাড়া অবিশ্বাসীদেরকে তোমরা কোনো অবস্থাতে বন্ধু বানাবে না, তোমাদের ঘনিষ্ঠ বানাবে না। যার প্রমাণ হইল কোরআন শরীফে আল্লাহ যা বলেছিলেন, 1 মাস আগে 400 মিলিয়ন পাউন্ডের প্লেন তারা গিফট পেল সে, আর পরে গতকালকে এই দোহারে মিসাইল মেরে মানুষ মারার জন্য এই আমেরিকায় দিল। বন্ধুরা, এখন সারা দুনিয়া প্রায় এক হয়ে গেছে ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের পক্ষ শুধু আছে এক আমেরিকা। আমরা একটু দোয়া করব আল্লাহর কাছে, আমাদের কাছে আমেরিকার মতো অ্যাটম বম নাই, নিউক্লিয়ার বম নাই, হাইড্রোজেন বম নাই, কিন্তু দোয়া করতে পারি আল্লাহর কাছে। এই দোয়া 1 মিনিট আপনারা আমার সাথে সঙ্গ দিবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়ার আগে আল্লামা মুসাদ্দেসে হালি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, সুন্দর একটা কবিতার কিতাব। এইটাতে 2টা সলিবুল আপনাদেরকে শোনাবো। সলিবুল কি? শায়রের শের অনুসারে উনি বলতেছেন, जो दिन बड़ी शान से निकला था वतन से, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। যে দিন এসেছিল শান শৌকতের সাথে, আজকে এই দিন হচ্ছে গরিবুল গুরাবা। আমরা 2 বিলিয়ন মুসলমান থাকার পরেও আমাদের মতো মিসকিন আর কেউ নাই, পিটাইতেছে সবাই। তারপরে আল্লামা মুসাদ্দেসে আলী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, जिस दीन की हुज्जत से सब दियान थे मगलूब, जिस दीन की हुज्जत से सब दियान थे मगलूब, मोतरिज उस दीन पे हर ज़दा राहे। যে দিন সম্বন্ধে একটা কথা বলার কোনো সাধ্য ছিল না দলিল দিয়ে, এখন যে ইচ্ছা এই দিনের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে। বন্ধুরা, আমরা আর কিছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা যখন দেখবে অত্যাচার হচ্ছে, বেবিচার হচ্ছে, তখন আমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করবা। আপনারা একটু হাত উঠান তো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক দূর দূরান্তরের বন্ধুদেরকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার কাছে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন গত 23 মাস থেকে এই ইহুদিরা মুসলমানদেরকে মারলো, 65,000 মা বোনদেরকে মেরে ফেলছে। ইয়া রাব্বাল আলামিন, তুমি তো এই খোদা এখনো আছো যিনি বদরের যুদ্ধে মুসলমানদেরকে তুমি সাহায্য করেছিলে, উহুদের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছিলে, তাবুকের যুদ্ধে তুমি সাহায্য করেছিলে। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই, একবার রহমতের নজরে আমরা গুনাহগারদের প্রতি তাকাও। ইয়া আল্লাহ, মসজিদে আকসা এটা প্রথম কিবলা ছিল। আমরা মুসলমানরা প্রথমে মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে নামাজ পড়তাম, এটা পরে রব্বুল আলামিন মক্কা শরীফের দিকে হয়েছে। আয় আল্লাহ, এই যে প্রথম কিবলা মসজিদে আকসার, এটার ইজ্জত হুরমত তুমি রব্বুল আলামিন হিফাজত করো, এবং আমাদের জীবদ্দশা একবার দেখতে দাও রব্বুল আলামিন, যে মসজিদে আকসাটা এই মুসলমানদের হাতে আবার ফিরে এসেছে। ইয়া রাব্বাল আলামিন,
আমি হয়তো গুনাহগার হতে পারি, কিন্তু অনেক মা বোন, অনেক বাচ্চারা, অনেক মুরব্বীরা, এর মধ্যে কেউ না কেউ তো আল্লাহর ওলি আছে, তাদের উসিলায় তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাচ্ছি, রহমত করো, করম করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। থ্যাংক ইউ জামান ভাই। জাযাকাল্লাহ। দর্শক, আমরা আসলে খুবই মর্মাহত যে ঘটনা ঘটেছে, এবং এরকম যদি কন্টিনিউ হয় মানবতা কোথায় থাকবে? কোথায় থাকবে? আর আমাদের মুসলিম মিল্লাতের হাল ধরবে কে? মুসলমানরা যদি মিল্লাত হয়, তো মিল্লাতের তো কেউ না কেউ হাল ধরতে হবে। না, হাল ধরবে না। ওরা বলে, ওয়েস্টার্নরা বলে লিটল কিংস অফ মিডল ইস্ট। প্রত্যেক দেশের এক একজন রাজা হয়ে বসে আছে, আর শুধুমাত্র তার নিজের গদি রাখার জন্য, উম্মতের জন্য কিছু কথা বলার কারো কোনো অধিকার নাই। না বলে টার্কি, না বলে মিশর, না বলে মাগরিব, কোনো দেশ, হাহারে, একমাত্র ইরান ছাড়া আর তো কেউ কোনো কিছু বলতেছে না, করতেছে না। থ্যাংক ইউ ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ সহায়ক, আমাদের ক্ষমা করুক, কারণ আমাদের সবার দায়িত্বের উপর দায়িত্ব আছে জি এই বিপদে মানবতার পাশে দাঁড়ানো। দর্শক, আমরাও দোয়া করেছি, আপনারাও দোয়া করেছেন। আশা করি আমরা ভরসা রাখি আল্লাহর উপর, আল্লাহ ভালো ফয়সালা দিবেন। আল্লাহুম্মা আমিন। মিল্লাতের জন্য কেউ না কেউ একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এবার দর্শক দেখি আমাদের প্রথম কলার কে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক সালামু আলাইকুম। আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান, দয়া করে আপনাদের টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমরা আপনাদের প্রশ্ন পেয়ে যাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি আব্দুল বারী সুমন বলতেছি, বারীখাম থেকে। আব্দুল বারী সুমন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো আপনারা? আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করুন, বেস্ট সাহেব শুনছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, জি বলেন। ন্যাশনালাইজেশন সার্টিফিকেট পাওয়া যাইতেছে না। হ্যাঁ, এখন আমার স্ত্রীর জন্য আমি অ্যাপ্লাই করে যাচ্ছি। এখন তো আমার হাজবেন্ডের ন্যাশনালাইজেশন সার্টিফিকেট লাগে। জি, ওইটা কিভাবে বাইর করা যায়? ওকে, থ্যাংক ইউ। যারাই শুনছিলে আপনি, ওইটা আমি বলেছিলাম, পাইতেছি না স্যার। আমি তো আমার বাপের রাইটে আন্ডারে যাইছিলাম। হ্যাঁ, ওই আমি ওটা কোথায় মানে পাইতেছি না, খুঁজে। ঠিক আছে, ধন্যবাদ আব্দুল বারী সুমন। আপনি আজকে আমাদের প্রথম কলার, আপনি শুনতে থাকুন, বেশ হিসেবে উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্লিজ ফোনটা রাখেন ভাই আপনি। জি দর্শক, টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। আপনি টিভিতে শুনতে হলে আপনাদের লাইন হয়তো ড্রপ হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে কইরাম। আমার নাম সাজিদা। সাজিদা, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনার প্রশ্ন করুন, বেশ সাহেব শুনছেন। জি, আমি সব নম্বরটা চাইছিলাম, মানে আমি দেখা করতাম চাই আর কি। সাজিদা, আপনি আমাদের অনুষ্ঠান পরে অথবা ব্রেকের সময় একই নাম্বারে ফোন করে নিতে পারবেন ওনার নাম্বারটা, অথবা আপনি যদি হ্যাঁ পাবেন। আর এখন কোনো প্রশ্ন আছে? জি না, কোনো আমি সামনে না হইলে সবটা ক্লিয়ার করতাম পারতাম না। অনুষ্ঠানের পরে যোগাযোগ করেন। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে যাব, তার আগে একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি। বিরতি থেকে এসে আপনারা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব, এবং দুইজন কলারের প্রশ্ন নিয়েছি। এবার আরও প্রশ্ন নিয়ে আমরা প্রশ্নের উত্তরের দিকে এগোবো। আমাদের এবারের কলার কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অ্যাবারডিনশায়ার থেকে বলছি। আমার নাম রুকসানা। রুকসানা, কোথায় থেকে? অ্যাবারডিনশায়ার। ওকে রুকসানা, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমার বড় ছেলেটাকে বাংলাদেশে বিয়ে দেওয়া হয়েছে। আমার মানে ছেলের বউটা এখনো আসেনি। আমরা 2009 এর দিকেই পাসপোর্ট পেয়েছি।
এখন আমার ওখানে আমার বড় দুটো বাচ্চা হয়েছে আর কি। তো আমি কিভাবে পাসপোর্ট পেতে পারি বাচ্চাদের? রুকসানা, জি, আপনার বড় ছেলেকে দেশে বিয়ে করিয়েছেন জি। কত বছর আগে? 3-4 বছর আগে। জি, ওকে, 4 বছর আগে। এখন বলেন কি হয়েছে? তার ওখানে দুটো বাচ্চা হয়েছে, ও যায় আসে। বউটা যেহেতু মানে ইংলিশ 1 পাস করতে পারছে না বলে আসতে পারেনি। ওকে, তো আমরা চাচ্ছি আমার ছেলেরা যাতে পাসপোর্টটা পায়, সেই পাসপোর্ট পাওয়ার সিস্টেমটা কি জানতে পারি ভাই? আমাদেরকে ওই যে আপনার নাতিনরা কিভাবে পাসপোর্ট পেতে পারে, ব্রিটিশ পাসপোর্ট? জি 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 জি, ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে। তো আপনার ছেলে কি ব্রিটিশ? জি, আমার ছেলে ব্রিটিশ। আমরা 2000 সালে এই দেশে আসি এবং 2005-এ পাসপোর্ট পেয়ে যাই আর কি। 2000 পাসপোর্ট থেকে আপনার ছেলে ব্রিটিশ হয়ে যায়, এই তো? জি জি জি। ওকে, শুনতে থাকেন। ধন্যবাদ রুকসানা আপনাকে আপনার প্রশ্নের জন্য। বাটন শেয়ার থেকে ফোন করেছিলেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব নাকি? একটু দিয়ে দিই একটু। জি, আপনি যারা লাইনে আছেন আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদের কাছে আসতেছি। আব্দুল বারি সুমন ভাইয়ে ফোন করছেন বার্মিংহাম থেকে। এটা তার ওয়াইফে ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করছেন, কিন্তু যদি হাজবেন্ডর ব্রিটিশ ন্যাশনালিটি প্রমাণ করা যায় তো 5 বছর টাকা লাগে না, 3 বছর থাকলে হয়ে যায়। এখন এই ন্যাচারালাইজেশন টান আব্বার ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা গড়ত হয়েছিল আর ফাইরা না, এটা খিলা ফাইতা। শুনেন সুমন সাহেব, আপনার যে সার্কামস্টেন্স, যে অবস্থা, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট আমিও মানুষের কোনো সময় দমক দিয়া কইতাম, আরে এত দরকারি জিনিস ওটা আবার আরেনি, কিন্তু আর সে আমি নিজেও একবার একটা ন্যাচারালাইজেশন সার্টিফিকেট আড়াইলিছি। তখন এইটা যদি আরে, তাইলে আপনি অ্যাপ্লাই করেন যদি হোম অফিসের গেছে, তা আপনারে আবার ডুপ্লিকেট সার্টিফিকেট তারা দিত না, কারণ তারা কইতে কয় যে এটা এখনো এক্সিস্টেন্স আছে, কোন জায়গা ফাইরা না, ওয়ান ডে ইট মে কাম আপ। এর কারণে আপনারে ডুপ্লিকেট সার্টিফিকেট দিত না, কিন্তু তারা একটা লেটার দিব আপনারে অঙ্কতা কইয়া যে মিস্টার আব্দুল বারি সুমন ওয়াজ রেজিস্টার্ড অর ন্যাচারালাইজড অন দ্যাট ডে, অতদিন আগে তাই ব্রিটিশ সিটিজেন হয়েছেন, আর ও কাগজ দিয়ে আপনি পাসপোর্টও বানাইতে পারবা। এই কাগজরে আপনি সব সময় ব্যবহার করতে পারেন এজ এ প্রুফ অফ ইয়োর সিটিজেনশিপ। আশা করি বুঝা গেছেন আমার কথাটা? জি। অর্থাৎ ডুপ্লিকেট পাইতে নাই, কিন্তু কাগজ এখন হোম অফিসের লগে যোগাযোগ করলে তারা দিব, আর ওখান দিয়ে আপনি চলতে পারবেন। উনি নিজে অথবা আইনজীবী দিয়ে, হ্যাঁ, কোনো আইনজীবী দিয়ে হোক অথবা নিজেও যদি বলেন তাইলে তারা দিয়ে দিবে, কিন্তু দ্যাট অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড ইন রাইটিং। আপনি ফোন করলে হইতো না, আপনি লিখিতভাবে তার কাছে কইতে। থ্যাংক ইউ ভেরি মাচ, শুক্রিয়া আপনাকে। আবার পরে সাজিদা বইনে ফোন করছেন লন্ডন থেকে, কইরা টেলিফোন হইতা অতটা মাথা যায় না, বারিশার সাহেবের যদি নাম্বারটা দিতা। ম্যাডাম, বারিশার সাহেবের নাম্বার আপনি শুনলে খুশি হইবা যে আপনি শুধু বারিস্টার গুগলে লেখিয়া যদি সার্চ দেন, তখন পয়লা যে নাম্বার আইব এটা বারিস্টার কুতুবুদ্দিনের নাম্বার আইব। আর যদি কুতুবুদ্দিন হইয়াও সার্চ দেন তাইলেও আপনার ফাইবা। চেম্বার্স হইয়া যদি সার্চ দেন তাইলেও ফাইবা। আর যদি চাইন আপনি নাম্বার নিতা, তাইলে আরেকবার ফোন দিয়া আমরা স্টুডিওতে আইন না জানো, যারা রিসিভ করেন তারা এখন জানো যে বাদশাহ সাহেবের নাম্বারটা দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার নাম্বার চাওয়া লাগি। কলার নাম্বার 3, আমাদের বোন রুকসানা ফোন করেছেন আবেদিন শহর থেকে। উনি বলতেছেন যে এসেছেন 2000 সালে, আসার পর ব্রিটিশ হয়েছেন, ওনার বড় ছেলেটাও ব্রিটিশ হয়েছিল। 4 বছর আগে বাংলাদেশে গিয়ে বড় ছেলেকে বিয়ে করিয়েছেন, 2টা বাচ্চা হয়েছে, কিন্তু যেহেতু ইংরেজি জানতে হয়, A1 পাস করতে হয়, ছেলের বউ পাস করতে পারতেছে না, এর কারণে উনি নিয়ে আসতে পারতেছে না ছেলে বউকে। এখন 2টা বাচ্চা হয়েছে, যেহেতু বাচ্চাগুলোর বাবা ব্রিটিশ, ওরা তো ব্রিটিশ ন্যাশনালিটি পাবে, হ্যাঁ পাবে।
তা আপনি কিভাবে আপনি জিজ্ঞেস করেছেন যে কিভাবে এরা ব্রিটিশ পাসপোর্ট পাবে, আমি শুনেন এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। আপনি যদি এই দেশের ব্রিটিশ সিটিজেনশিপ বাচ্চার মতো আপনি অ্যাপ্লাই করেন তাইলে পাসপোর্ট পাবেন না। এই দেশের যারা বাচ্চা আছে ব্রিটিশ সিটিজেন, এদের পাসপোর্টের এক পদ্ধতি, আপনি পিটার বাড়াতে গেলে পোস্ট অফিস থেকে একটা ফর্ম নিয়ে আসে, আপনি বড়দের ছোটদের সবার একই ফর্ম। কিন্তু ম্যাডাম, যে বাচ্চা বাংলাদেশে অথবা এই দেশের বর্ডারের বাইরে, তাদের জন্য যদি আপনাকে ব্রিটিশ সিটিজেনশিপ না ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয়, তাইলে আলাদা ফর্ম আছে এবং ওই ফর্মে টাকাটা ইন অ্যাডভান্স দিয়ে দিতে হয়। ভালো একটা এই দেশের কার্ড ব্যবহার করবেন, কারণ আমি কিছুদিন আগে আমার এক ক্লায়েন্টের এক বাচ্চার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, ওর ভাইয়ের কার্ড দিয়েছে, বাংলাদেশি কার্ডে হ্যাঙ্কি ব্যাঙ্কি করে টাকা নিতে পারে নাই, ওরা রিফিউজ করে দিয়েছে। তো আপনি করবেন কি, আপনার এই নাতি নাতির জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই সাবমিশনটা হবে, ফর্মটা এদিছে না, এটা হবে ওই ঢাকাতে ব্রিটিশ কনসুলার বা ব্রিটিশ হাই কমিশন, ওইখানে আপনি সাবমিট করবেন। করার আগে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। এই কারণে আমরা বলি কোনো লয়ারকে দিয়ে যদি করান তাইলে উনি কিভাবে করতে হয় এটা করে দিবে, আপনাকে পরে ফর্মটা দিয়ে দিবে, আর ফর্মটা পাঠাবেন, ওই বাচ্চাগুলো ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। বাচ্চার মা যদি নিয়ে যান দুইটা বাচ্চাকে, তাহলে ওইখান থেকে আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন। আমার কথাটা বোঝা গেছে? ধন্যবাদ। আমাদের প্রথম ধাপের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আমরা আরও প্রশ্ন নেব। কেসেন লেন, সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। জি, আপনারা যখন কথা বলবেন টিভি ভলিউম বন্ধ রেখে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করুন, তাহলে আমরা আপনাদের প্রশ্ন সহজে পেয়ে যাব। সালাম আলাইকুম। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি একটু আগে ফোন দিয়েছিলাম, আমি নাম্বারটা চাইলাম, আমি ডাইরেক্ট যোগাযোগ করতাম। আপনি সম্ভবত সাজিদা। সাজিদা, আপনি আমাদের একটু ব্রেকের টাইমে ফোন দিয়েন। আমি ব্রেক ফোন দিয়েছি কিন্তু আপনারা পাইছেন না, মানে আগে হঠাৎ করে ব্রেক ফোন দিই। ওকে, পরের ব্রেকে ফোন দিয়েন, ডেফিনেটলি কেউ আপনাকে নাম্বার দিবে। ধন্যবাদ আপনাকে আবারও আসার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আপনারা অনেক কষ্ট করে লাইনে আসেন প্রশ্ন করার জন্য, কিন্তু আপনারা ভুলে যান টিভি ভলিউম বন্ধ করুন। টিভি ভলিউম বন্ধ না করলে প্রশ্ন পাবো না। জি আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম হইলো হৃদয় মোহাম্মদ সরল। মোহাম্মদ, আমার হুজুর ভালো আছেন? আমার হুজুরের কাছে সালাম। জি, উনি নামটা কক্কা কিতাবপুরা? হৃদয় মোহাম্মদ সরল। হৃদয় মোহাম্মদ সরল। সরল, আমার হুজুরের কাছে সালাম। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাসা থেকে করছি, আমার বাসা থেকে। অবশ্যই বাসা কোন জায়গায় এটা? ওয়েস্ট মিডল্যান্ড। ওয়েস্ট মিডল্যান্ড। ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে করে ফেলুন প্লিজ। আমার প্রশ্ন মানে হুজুরের কাছে, আমি তাহলে হুজুরটা কেমন মায়ার হুজুর। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। মায়ার হুজুর, আমি এটা প্রশ্ন কোন আনি সম্বন্ধে না, আমি হুজুরের এই যে আপনার এই অপিনিয়ন সভা তাই যে এই যে দোয়া করছিলেন, আমি তো একটা আমার একটু হুজুরের কাছে আমি একটা জিনিস জানতাম চাই। যে একটা কথা আছে, হাদিস তো আছে, তাই তো জানো যে খানা কাবা শরীফে বইয়া সকালে গিয়ে দোয়া করতো আল্লাহ গেছে, মানে চোখ ভালো হইল লাগে। তো হঠাৎ কুমরে আপনি দেখলা যে প্রতিদিন দেখা যায় সকালবেলা দোয়া করতে আয় বেটা, চোখ দিকে আর কমে না। তো তাই একটা দাম কি দিলা, যদি কালকে যদি আমি তোমার যাইতে সময় গড় যদি তোমার দেখি চোখ ভালো হয়েছে না, আমি তোমার দিকে চোখ টাইম যাই দিব। ওই যে বই পাইছে খানায়, এই বইয়ে গিয়ে আল্লাহ গেছে দোয়া করছো আর আল্লাহ চোখ পাল্লা করে দিলাই। আমি একটা প্রশ্নটা আনলাম কি তার লাগে যুক্তিটা, যে একজন উমর তো কত বড় একজন খলিফা আসলা, উমরে ডরাইয়া যদি এই খানা যদি চোখটা পাল্লা হয়ে গেল, আমরা তো আল্লাহরে তো আরো বেশি ডরাইবার কথা। আমরা যে দোয়া করি আসলে আমরা তো। ধন্যবাদ। আমরা আপনার পয়েন্ট পেয়েছি। আমরা আরো মানে কি বলে
আন্তরিকতার সাথে এখলাসের সাথে দোয়া করতে হবে, বয়ের সাথে দোয়া করতে হবে, তাহলে হয়তো আমাদের দোয়া কবুল হবে। ধন্যবাদ আপনাকে, আপনি আসার জন্য। ওকে দর্শক, আপনি অবশ্যই একটু অপেক্ষা করুন, আমরা আসছি, আপনার কল নেব। তার আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতি থেকে এসে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর দেবো এবং আরও প্রশ্ন নেব। যে দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসের। বিরতির আগে আমরা একজন হৃদয় মোহাম্মদ সরর, ওনার কল নিয়েছিলাম, তো ওনার কোনো প্রশ্ন ছিল না। দর্শক, আমরা আমাদের প্রশ্ন অনুষ্ঠান মূলত প্রশ্ন উত্তর অনুষ্ঠান। আপনারা জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, অথবা যদি প্রশ্ন না থাকে আপনারা অন্যকে সুযোগ দিবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি জেসমিন, লন্ডন থেকে। হ্যাঁ জেসমিন, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জেসমিন, আপনার আমি প্রশ্ন করুন, আমরা শুনছি। জি, আমার এক মেয়ে, ও বিয়ে করবে, তো ও বিয়ে করবে এক স্টুডেন্টের সাথে। তো স্টুডেন্ট কি আমার মেয়ে বেনিফিট পাচ্ছে? তো জেসমিন, কার কথা বলছেন? আপনার মেয়ের কথা? হ্যাঁ হ্যাঁ। ওকে। মেয়ে কি ব্রিটিশ? জি। বলেন এখন। তো মেয়ে স্টুডেন্ট একজনকে বিয়ে করবে, আর উনি কি আমার মেয়ে যে বেনিফিট পাচ্ছে ওগুলো কি থাকবে যদি রেজিস্টার্ড ম্যারেজ করা হয়? কি বেনিফিট পায় সে? বেনিফিট পাচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট আর কি ও পিপ, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট। আপনার প্রশ্ন হলো যদি ছেলেকে বিয়ে করে তাইলে বেনিফিটটা থাকবে কিনা? বেনিফিট থাকবে কিনা? হ্যাঁ, রেজিস্টার্ড ম্যারেজ করার পরে কি থাকবে কিনা? ওই ছেলের কি এই দেশে থাকার পারমিশন আছে না নাই? আছে। কতদিন পর্যন্ত আছে সে থাকতে পারে? 2 বছর পর্যন্ত আছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, উত্তর দেবেন। তার আগে আমরা আরো একটা প্রশ্ন, আর এই কথাটাও জানতে চাইছিলাম যে রেজিস্টার্ড ম্যারেজ করা লাগবে কি না ইসলামিক ম্যারেজ করলেই হবে মস্কের মধ্যে? কি হবে? কি লিগ্যাল করা যাবে? জি সেটাই আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি। আপনি শুনতে থাকুন, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি আমরা আমাদেরকেই শুনতে পাচ্ছি, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি রাজীব বলছি ম্যানচেস্টার থেকে। রাজীব, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সবাইকে সালাম। ম্যানচেস্টার থেকে ফোন করেছেন, আপনার প্রশ্ন করুন। আমার কোশ্চেনটা হলো, আই এম এ ফাদার অফ এ ব্রিটিশ চাইল্ড, সো আমি ওই হিসাবে এবার এক্সটেনশন করব আর কি আমার। তো আমার ছেলে আবার প্ল্যানিং টু ম্যারিজ, সো সে আবার একটা স্টুডেন্টকে বিয়ে করবে, তো তাকে তো তার স্পন্সর করতে হবে। তো আমার এক্সটেনশনের সময় সে আবার আমাকেও স্পন্সর করবে, বা তার কোনো চিঠি তো লাগবে এক্সটেনশন করার জন্য, যেহেতু আমি আমার ছেলের আন্ডারে এই ভিসাটা পাইছি। তো যদি আমার ছেলে ওই সময় দুইজনকে করতে পারবে কিনা? আবার সে তো ওভার 21ও হয়ে যাচ্ছে। আপনি কি ইউরোপিয়ান সিটিজেনের ফাদার? না না না, আমি নরমাল বাংলাদেশি হিসাবে, আমার ছেলের ব্রিটিশ পাসপোর্ট, আমি ওই হিসাবে ভিসাটা পাইছি, লিভ টু রিমেইন। তো আমি এক্সটেনশন করব, হয়তো সে বাংলাদেশি একটা স্টুডেন্ট মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, তাকেও সে স্পন্সর করবে, আমাকেও করবে, এটা কি তার কোনো এফেক্ট হবে কিনা? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন ভবিষ্যতে নাও করে রাজীব, আপনি শুনুন, একটু শুনুন, ব্যারিস্টার সাহেব আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। না, আমি বলতেছি আপনি এখানে বিয়ে করে লিগ্যাল হইছেন তো, তাই না? না 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 না, আমি আমার ছেলের আন্ডারে, ব্রিটিশ পাসপোর্টের আন্ডারে, অ্যাজ এ সিঙ্গেল ফাদার, আই গট দ্য লিভ টু রিমেইন। Yes, if you have got the leave to remain, how your son became a British citizen? How did he become? He got the British passport from his mother, because his mother is British.
But his mother is British, and he is your biological son, is he? Yeah, he is my biological. We are divorced now. You are divorced now. So you got leave to remain as the father of a British child, but you have not yet got your indefinite leave to remain. Is that correct? No. I have to go long way, another 5 years. Okay. In the meantime, your son is going to get married because he is over the age of 18. Your question is whether yourself and his wife both can be sponsored by your son, yeah? Yeah, because when I extension, I need a letter from my son. Yeah, of course. Okay. That's a good question. Okay. ধন্যবাদ Keep listening. রাজীব, আমরা আপনার If প্রশ্ন you পেয়েছি। please explain the matter, whole matter, I will be grateful. Thank you. ডেফিনেটলি আপনি শুনতে থাকুন। আমরা বিশেষ আমরা কি আর একটা প্রশ্ন নেব? এটা তিনটে দিয়ে দেই শর্ট করে। দর্শক আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করুন, আমরা আসতেছি। প্লিজ যায়েন না কোথাও, আমরা উইল বি ভেরি সুন ব্যাক। হৃদয় মোহাম্মদ সরল, আমার লাইফে এই ধরনের নাম কোনোদিন শুনছি না। হৃদয় মোহাম্মদ সরল ওয়েস্ট মিডল্যান্ড থেকে ফোন কররা, তান কোনো প্রশ্ন উস্ত নাই। তাই কইলা হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা কইছেন, ইলা যদি আমরা অকল বিবারে প্রশ্নের মাঝে একটা ঘটনা এক সাহাবী হলর বা খলিফাতুল মুমিনের এলাও করি, তাইলে আপনারা জানতেন প্রশ্ন করতে চাইলে জানতেন কোনো চান্স হইতা না। তারপরেও যেহেতু মোহাম্মদ সরল সাহেব ফোন করছেন ওয়েস্ট মিডল্যান্ড থেকে, তাই এমন এক ব্যক্তির নাম কইছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই একটা কথা না কইয়া পারিয়ান না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ দ্য খলিফা নাম্বার 2, 2 নম্বর খলিফা, নবীজির শ্বশুরও। আল্লাহ নবী ফরমাইন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমরু নবিয়্যা। আমি শেষ নবী, কিন্তু আমি আবার আমার নবুয়তির পরে যদি আর কেউ নবী আর থাকতো তাইলে উমর নবী হইলা মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব হিস্টোরিয়ান হলে কইন যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন আরো 10 বছর বাঁচতা তো সারা দুনিয়ার মাঝে 1 ইঞ্চি জায়গাও বাকি থাকলো না, মানে সব দুনিয়ার সভ্য জগতের উপরে ইসলামিক জান্ডা গাড়ি হইল না। কোরআন শরীফ 5-6 বার নাজিল হইছে অ্যাকর্ডিং টু দি opinion of Umar radiallahu ta'ala anhu. One of them is মদ হারাম হইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাজেশন অনুসারে। তো হৃদয় সাহেব, আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কইছেন, ওয়েল ডান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তে মেহরবানি করে প্রশ্ন করবা। উই আর নট গোইং টু গো টু ওয়াজ অর লেকচারের দিকে যাইয়ান না। আমরা বালা থাকুকা ওয়েস্ট মিডল্যান্ডের সবরে আমরা সালাম কইবা। ধন্যবাদ। বিশেষ আপনাকে একটু থামাতে হচ্ছে, আমরা সময় হয়েছে আরেকটা বিজ্ঞাপন বিরতির। আরে বাপ, বিরতি থেকে এসে আমরা পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিয়ে আবারও দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা আপনাদের প্রশ্নের উত্তরে ছিলাম, কিছু অংশ এখনো বাকি আছে। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আরও যারা লাইনে আছেন প্রশ্ন করার জন্য আপনাদের কাছে আসতেছি। বিশেষ আমাদের পঞ্চম কলার জেসমিন লন্ডন থেকে। হ্যাঁ, জাসমিন আপা লন্ডন থেকে ফোন করেছেন, বলতেছেন ওনার মেয়ে ব্রিটিশ কিন্তু সে বেনিফিট পায়। একটা পায় ইউনিভার্সাল ক্রেডিট কাজ না থাকার কারণে, আরেকটা পায় পিআইপি সে সিভিয়ারলি অসুস্থ হওয়ার কারণে। এখন একটা স্টুডেন্ট ছেলে পেয়েছেন, 2 বছর তার ভিসা আছে। জাসমিন ম্যাডামের প্রশ্ন হলো আমার মেয়ে যদি ওকে বিয়ে করে তাহলে কি ইসলামিক ম্যারেজ করে ওই ছেলেটাকে লিগ্যাল করা যাবে? আরেকটা হলো দেন বিয়ে করার পরে কি তার বেনিফিট থাকবে এগুলো? রেজিস্টার করার পরে, হ্যাঁ, বিয়ে রেজিস্টার করার পরে, বিয়ে যদি ফাইনালাইজ হয়ে যায় তাইলে রেজিস্টার করার পরে বেনিফিটগুলো থাকবে কিনা? শুনেন ম্যাডাম, ইসলামিক ম্যারেজ এই দেশের আইন মোতাবেক এটার কোনো এক্সিস্টেন্স নাই। আপনি তার জন্য যদি অ্যাপ্লাই করতে হয় আপনার জামাইয়ের জন্য, তাহলে তাকে বিয়েটা রেজিস্টার করতে হবে প্রথম। বিয়ে রেজিস্টার করার পরে আপনার মেয়ে যে পিআইপি পায় এটা ডেফিনেটলি যাবে না, এটা তার স্বাস্থ্যগত কারণে অসুবিধার কারণে পায়।
হ্যাঁ, যদি আপনার জামাই তখন কাজ করে তাহলে ওই ইউনিভার্সাল ক্রেডিট যে এলিমেন্টটা ওইটা হয়তো চলে যেতে পারে, আর যদি কাজ না করে তাইলে ওইটাও থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস গো টু মিস্টার রাজীব ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে রাজীব সাহেব ফোন করছেন। মিস্টার রাজীব ইজ সেইং ওনার একটা ছেলে ব্রিটিশ ছিল, ব্রিটিশ বাচ্চা একটা থাকার কারণে আপনি এখানে থাকার 10 ইয়ার রুটে পেয়েছেন লিভ। এখন আরও 5 বছর পরে আপনি ওই বাচ্চার ভিত্তিতেই আপনাকে ইনডিফিনিট লিভ দেওয়ার কথা। আপনার প্রশ্নটা হচ্ছে বাচ্চা তো এখন অ্যাডাল্ট হয়ে গেছে, সে যদি বিয়ে করে তো ওয়াইফকেও স্পন্সর করতে হবে, আমাকেও স্পন্সর করতে হবে, এটা কি ঠিক হবে? হ্যাঁ রাজীব সাহেব, এটা ঠিক হবে, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি যে আইনে পাবেন সেটা হচ্ছে এক আইন, আর ওয়াইফ যে আইনে পাবে সেটা হচ্ছে স্পাউজের আইন। দুইটাই আপনার ছেলে দ্বারা সম্ভব হবে as long as he has got the good income। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি ইনকাম নাও থাকে তাহলে 10 ইয়ার রুটে তার ওয়াইফকে দিয়ে দিবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস মুভ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হ্যাঁ রাজীব সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনারা টিভি ভলিউম না করে বন্ধ না করলে আপনাদের কল অনেক সময় ড্রপ হয়ে যায়, লাইন কেটে যায়। আবারও চেষ্টা করবেন। যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই আমার নাম আসাদউদ্দিন, বার্মিংহাম থেকে বলছি। বার্মিংহাম থেকে আসাদউদ্দিন, আপনার প্রশ্ন করুন প্লিজ। সিম্পল, বিবাহ করে আমার স্পাউসকে নিয়ে এসেছি লাস্ট ইয়ার। এখন আগামী বছর ওর এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। জি। তো আমি তো আবার টিপ পাই, ওকে, বা ইউনিভার্সাল ক্রেডিটও পাই। তো আমি কি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট। ধন্যবাদ, আপনার প্রশ্ন পেয়ে গেছি। আর কোনো প্রশ্ন? না ভাই, ধন্যবাদ। ধন্যবাদ, শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি ওয়ার্দিন থেকে হইরাম বেগম। ওয়ার্দিন, সুন্দর জায়গা। বেগম, আমার একটা প্রশ্ন। জি আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল কি, আমার ভাইফু তার ভাইফুতে বউ আসলে স্টুডেন্ট ভিসা ওদেশ কে এসেছিল? আপনার কি বললেন? বাইপু? বাইফুতে বউ আসলা ওদেশ আসলা স্টুডেন্ট ভিসায়, আর কুলাইতে পারে না করি গেছেন কি ফ্রান্স, ফ্লাইটেও গেছে নাকি প্লেনে। মানে গিয়া কয়লা অন্য এসাইলাম মারতা, তো কতটুকু আর বাইফুতের বউ প্রেগনেন্ট, তো কতটুকু সাকসেস হইবা ওখানটা জানবার লাগে ফোন করছিলাম। বাজেস্টার সাথে কইলে তাইন কিতা এসাইলাম কিতা ফ্রান্স সাইরানি ওনার ভাতিজা এবং ভাতিজার ওয়াইফ চলে গেছেন ফ্রান্সে, ওখানে গিয়ে এসাইলাম, ওখানে এসাইলাম মারার সুযোগ আছে নাকি এবং পসিবিলিটি কতটুকু? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন পেয়েছি বেগম। আপনি শুনতে থাকুন, আমরা পরবর্তী প্রশ্নে যাব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই, আমার নাম হলো রুহুল আহমেদ, আমি লিডস থেকে বললাম, ওয়েস্ট লেকশার। লিডস থেকে আপনি কোয়েস বললেন নাকি? জি, কি কোয়েস বলছিলেন আপনি না রুবেল? জি, আমার নাম রুহুল আহমেদ। রুহুল আহমেদ, ওকে রুহুল আহমেদ, আপনার লিডস থেকে আপনার প্রশ্ন করুন প্লিজ। আপনার প্রশ্ন করুন। আমি লিডস থেকে ফোন করছি ভাই, আমার একটা কোশ্চেন হইল। জি প্রশ্ন করুন, আমরা শুনছি। খাওয়ারের বেতন। ওকে,
এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আমি আপনার জুলাই 6 তারিখ বাংলাদেশ হাই কমিশনারও গিয়া এটা তারপরে আসলাম। তাহলে আমি অতটা জানছি না, তারা জিজ্ঞাসা করছিলাম, তারা আমার ভালো করে উত্তরটা দিচ্ছেন না, মনে হয় অ্যাকাউন্টটা অভিজ্ঞ আছেন না। কারণ আমার 6 তারিখ দেওয়ার পরে আমি তো মনে করছি যে এটা বাংলাদেশ বেলাহার আগর সিস্টেমের মতো হয়তো কোনো সুবিধা হইতো না। যাই হোক আমি বাংলার জিজ্ঞাসা করার পরে পাইলাম যে এটা বলে 4 সপ্তাহের ভিতরে এটারে আমি বাংলাদেশ আবার পাঠানি লাগবো এই পাওয়ার অর্ডারে আমার কপি দেওয়া হইতে হবে না। এর বাদে ইটারে এখন থেকে আবার যাইব, এরপরে সিলেট যাইব, ধরনের সমস্যা আমার জানা নাই। কারণের পরে আমি আপনার কমিশনারের সাথে আলাপ করছি না। আমার কইলা যে এটা 4 সপ্তাহের ভিতরে এটা আমি টাকা পাঠাইয়া আমার দেওয়া জরুরি। এরপরে ইন্টারভিউ অফিসে যাইব। রুহুল আহমেদ, আপনি এত বিস্তারিত না বলে আপনি কি জানতে চান স্পেসিফিকলি এটা বলে ফেলেন। আমি ও পাওয়ার যেটা আমি পড়াইছি 4 জুলাই 6 তারিখ, মানে আমার ইচ্ছা বলবো তখন আছে না আছে, কারণ একজনে কইরা 1 লাখ আর ওজনে কইরা আরো লাখ আমার কিছু জানা নাই। আপনার পাওয়ার অফ অ্যাটর্নি কমপ্লিট হয়ে গেছে নাকি না হয় নাই? পাওয়ার অফ অ্যাটর্নি তো কমপ্লিট, আমি তো এটা কিতা করছেন আপনি কিতা করছেন পাওয়ার অফ অ্যাটর্নি? পাওয়ারের জায়গা পাওয়ার অফ অ্যাটর্নি করাইছি আমার যেমন মাস ওই বাইজনি না কোন পাওয়ার অফ কার নামে দিছেন? আমার নামে দেব। আপনার নামে দেব। তো একটা দেশে পাঠাইছেন নি আপনি? জি না আমি দেশে 4 সপ্তাহের পাঠাইছি না, বর্তমানে এটা 6 সপ্তাহ চলছে। আচ্ছা, শুনতে দাও। আপনি জানতে চান এটার মেয়াদ কত? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। জি আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব বলবেন। ব্যারিস্টার সাহেব, আমরা পরবর্তী প্রশ্ন নেবার আগে আমরা যদি এই প্রশ্ন হাতের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি। আসাদউদ্দিন সাহেব, কলার নাম্বার 7, উনি ফোন করেছেন, বলতেছেন বার্মিংহাম থেকে ফোন করেছেন। আসাদউদ্দিন সাহেব ইজ এ লাকি ম্যান ইন দ্য সেন্স দ্য ইউনিভার্সাল ক্রেডিটও পান, আবার পিআইপিও পান। পিআইপি যেটার নাম ছিল আগে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, আপনার ডিসেবিলিটির জন্য আপনার দৈনন্দিন জীবন চালাতে পারেন না, এই কারণে একটা বেনিফিট দেওয়া হয়, এটার নাম হইল পিআইপি। এদেশের মেলা মানুষ পিআইপি যারা পায়, এন্টাইটেল আছে, তারা গাড়ি পর্যন্ত পায়। বাংলাদেশিদের মধ্যে আমি শুধুমাত্র একজন মানুষ পেয়েছিলাম যে সে গাড়ি পেয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে। এনিওয়ে, the question is excuse me, আসাদউদ্দিন সাহেব বলতেছেন 1 বছর আগে ওই পিআইপির ভিত্তিতে ওনার ওয়াইফ এসেছেন, এখন এক্সটেনশন করবেন আগামী 1 বছরের ভেতরে। এখন ব্যারিস্টার সাহেব, ফি তো এত টাকা লাগে, 3,500 থেকে 4,000 টাকা ফি লাগে। এখন এই ফিটা মাফির জন্য যে অ্যাপ্লিকেশন করা হয়, ফি ওয়েভার অ্যাপ্লিকেশন, এটা কি পারা যাবে আমার ওয়াইফের জন্য? হ্যাঁ ভাই, এটার উত্তর হলো আসাদউদ্দিন সাহেব, আপনি পারবেন। তবে কথা হলো আপনি এখন থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট, বেনিফিট কি পান এগুলো স্টেটমেন্ট, আপনার যে খরচ আছে, কি ইউটিলিটি বিল দেন, গ্যাস, ইলেকট্রিসিটি, টেলিফোন, এইগুলো সব কিছুর রেকর্ড রাখবেন। আমি আজকে একটা ডকুমেন্ট আপলোড করেছি এই সব কিছু, এবং মনে রাখবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এটার মধ্যে যদি 250 পাউন্ডের বেশি কোনো ট্রানজাকশন করে থাকেন, তাইলে একটা এক্সপ্লেনেশন দিতে হবে যে এই 250 পাউন্ডের বেশি আসলো কেন বা অ্যাকাউন্ট থেকে গেল কেন। আপনি ফি ওয়েভার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ সাদুদ্দিন সাহেব। লেটস গো টু ওয়ার্ডিং। ওয়ার্ডিং থেকে বেগম আপা ফোন করছেন, কইরা বাইফুত আইসলা ওদের স্টুডেন্ট হইয়া, বাইফুতর বৌরেও আনসলা, এখানে কোনো সুবিধা না দেখতে পাইয়া ফ্রান্স গেছেন গিয়া, তারা ভিসা থাকতে ফ্রান্স গেছেন গিয়ে। প্রতিদিন এখনও গেলে এসাইলাম মারা যায়, তখন আবার বাইফুতর ওয়াইফও প্রেগনেন্ট হয়ে গেছেন গিয়া। এবার সেসব ইখান আইন সম্বন্ধে কিতা শুনেন ম্যাডাম, আমরা যে ব্যারিস্টার হল, সলিসিটার হল, ও দেশের ভিতরেও 2টা লিগ্যাল সিস্টেম শুধু এই ব্রিটেনের ভিতরে।
একটা হইল ইংল্যান্ড আর ওয়েলসর লাগি, আর একটা হইল স্কটল্যান্ডও লাগে। ইমিগ্রেশন আইন অবশ্য এক ধরনের, এর কারণে আমরা হইলাম ও দেশের ব্যারিস্টার। ফ্রান্স শুনছি আমরা, আমি ফ্রান্সের কোনো আইনের বই পড়িছি না, ফ্রান্সের কোয়ালিফাইড নয়। আপনার বাই পুত্রে কইবা হনর কোনো লয়ারের কাছে গিয়া তাইন আখল নিতা। আমি যদি কই বলে আমি সব দেশের ব্যারিস্টার হয়ে গেছি, এটা আমার ঠিক হইতো না। আমি শুধু ওদেশ আর বাংলাদেশ সম্বন্ধে অ্যাডভাইস দিতাম পারি। আই এম ভেরি সরি ফর দ্যাট ম্যাডাম। ওয়ার্ডিং বড় সুন্দর জায়গা, আপনি ফোন করছেন ওয়ার্ডিংটা কি আপনার বাই পুত্রে বুঝাই এখন জানো যে ফ্রান্স বালা বালা লয়ার আছেন, এরার গেছে গিয়া বালা বালা লয়ারের গেছে ডাইরেক্ট যাইতে পারেন না। বাঙালি মানুষ আছেন তারা জিকাইতা বলে বা কোন লয়ারের গেছে গেলে ভালো হইব, আর ও বাঙালি মানুষ হলে যার কথা কইন টান গেছে জান যেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আবার রুহুল আহমেদ। হ্যাঁ, রুহুল আহমেদ সাহেব ইজ এ পিকুলিয়ার পার্সন। পিকুলিয়ার আপনি ব্যক্তিগত হিসাবে নাই, আপনি করছেন পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে। আপনার বাই মা পাওয়ার অফ অ্যাটর্নি দিছেন, আপনি গিয়া বাংলাদেশও কোনো জমিন বেচতা বা ওলা কোনো কিছু করতা। আগে আরো কঠিন আছিল, এখন আপনার বেশি কঠিন নাই। আপনি জুলাইয়ের 6 তারিখ গিয়া দস্তখত দিয়া পাওয়ার অফ অ্যাটর্নিটা আনি লিছেন। পাওয়ার অফ অ্যাটর্নি দস্তখত দিয়ে আনার বাদে আপনার কাম শেষ নয়। আপনার ও হবে আপনি ক্লাস 2 উঠিছেন, আর পড়তে পড়তে আপনার মেট্রিকও দিতে হইব। ও পাওয়ার অফ অ্যাটর্নি একটা আপনার 6 সপ্তাহ হয় তারা, কিন্তু 2 মাস ওইলেও আমি দেখছি ওই যায় গিয়া একটা বাংলাদেশ ফাটাইতে হইব আপনার, বা আপনি লইয়া যাইতে হইব। হখানো গিয়ালে ডাকাত গিয়া হাইকোর্টের উল্টা দিকে ফরেন অফিস আছে, এমনি কাউন্টার আছে, অন্য জমা দিতে হইব। ইনো কিতা লাগি জমা দিতা, এই পাওয়ার অফ অ্যাটর্নিটা জেনুইন না জেনুইন নাই। তো ও পাওয়ার অফ অ্যাটর্নি যেটা পয়সাও নেয় তারা কিছু, তারা হকান থেকে লিখবো বাংলাদেশ হাই কমিশন রে বলে ও যে 309821 এই যে পাওয়ার অফ অ্যাটর্নি এটা হাই কমিশন থেকে আইসে নি, তোমরা তোমার রেকর্ডটা দেখো। তো এটা 3-4 দিনে যায় গিয়া, যেহেতু আপনি হাই কমিশন থেকে করছেন, হাই কমিশন থেকে যাইব গিয়া এখান থেকে 1 সপ্তাহ 10 দিন বাদে পাইবা। কথা খেয়াল করেন যেন ওটা পাওয়ার বাদে আপনি সিলেট ডিসির অফিসও গিয়া, ডিসি সাহেব যেন বই নিকানো নাই, ফাঁসের বিল্ডিং রাস্তার লগে লাগাইল যে বিল্ডিং অকটাত মসজিদর খাসাত, ডিসি অফিসের খাসার যে মসজিদ, ও মসজিদর খাসার যে বিল্ডিং ওটার 60 তলাত আপনি জমা দিবা। 60 তলাত জমা দিলে এখানে কিছু মশলা টসলা দিতে হয়, পয়সা ছাড়া কোনো কাম আইতো নাই। দালাল সকল আসেন দেখবা বিভিন্ন বয়সী, ইয়াংও আছে বয়স্কও আছে। তো এরারে পয়সা দিয়া কইবা বলে 5-6 হাজার টাকা যা চায় আমার একটা তুমি তাই খরিয়া দেও, ডিসি সাহেবর সিল লাগাইয়ে দেও। তো তারা করবো কিতা, আপনার যে জায়গার জমিন ও জায়গার এসি ল্যান্ডর গেছে ওটা ফাটাইব। আপনি একটা তদবির করিয়া এসি ল্যান্ডর কাছে যাইবা। তো এসি ল্যান্ডে এইটার খতিয়ান টতিয়ান হলতা দেখিয়া কইব একটা ঠিক আছে, আর যদি না হয় এসি ল্যান্ড কিছু একটা বাচ্চা ফুয়াইনতে লাগান থাকেন, তখন না 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 এটা তো সময় চলে গেছে, এটার খতিয়ানে একটু ভুল আছে, ও কথা কইয়া দিলেইব। তো এখানে গিয়া নুন মশলা দিয়ে একটা ছুটাইতে হইব। এসি ল্যান্ডে একটা ছুটানির বাদে আবার আইব ডিসির অফিসও। ডিসির অফিসে আবার বাদে তারা সিল চাপ্পর মারিয়া আপনারে দিব। দেওয়ার পরে আপনি যাইবা সাব রেজিস্ট্রার অফিসও। সাব রেজিস্ট্রার বুঝেন জমিন দেওয়ার রেজিস্ট্রারই করেন বেসলে, ও পাওয়ার অফ অ্যাটর্নি ওটা গিয়ে অন্য রেজিস্টার করতে হইব। রেজিস্টার করতে আবার ক্ষয় খরচ আছে, ক্ষয় খরচ করিয়া রেজিস্টারও করিয়া আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে লগে লইয়া গেছলা একটা তারা রাখি লইব সাব রেজিস্ট্রারি অফিসও। আপনারে তারা আলাদা আলাদা কবালার মাঝে ওটার কপি তারা টাইপ করিয়া আপনারে দিব, আর আগর একটা তারা রাখি লইব। আপনি মনে রাখুন যেন আগর একটার কপি একটা খুব সাবধানতার সাথে আপনার লোকে রাখুন যেন ফিউচার রেফারেন্সের লাগি। ইন শর্ট হইলাম অতখান কইয়া দিতা, এর চাইতে মা বাই এন তো রেখা চলরে বা বাংলাদেশও গিয়া দিয়া আইবা।
কিতা কইন আপনি যে বললেন সহজ হয়েছে, আসলে সহজ না তো। সহজ না, এই যে দস্তখত দেওয়াটা সহজ হয়েছে। আগে তো দস্তখত দিতেই পারত না। আমি নিজে একটা দস্তখত দেওয়া লাগি 11 বার হাই কমিশনে গেছি, যে কঠিন, বাপ রে বাপ। 11 বার আই বিন টু বাংলাদেশ হাই কমিশন। এনিওয়ে, ডিড আই ফিনিশ দিস? থ্যাংক ইউ ভেরি মাচ রুহুল আমিন সাহেব। বইয়ের কোনো কারণ নাই, ইচ্ছা থাকলে উপায় হয়। যদি মা যাইতে পারেন, বাইরে যাইতে পারেন তো গুড, আর নাইলে এইনো গেলে বাংলাদেশে এক সুবিধা আছে, যেন যাইবা অন্য দালাল আছে, পয়সা দিলে দালালে খামটা করে দিলে। এই যে আপনি নুন মশলার ব্যাপারটা কি শেষ হবে না কখনো? না, এটা যে আয় সেও ওটা করে। ফিরোল্লাহ খান মানুষ দেখবা, এত লম্বা দাঁড়িয়েলা মানুষ। আমার ফুয়ার পাইলট লাইসেন্স লাই গেলাম, বললাম মনে হয় তবলিকি মানুষ পাইছি, আলহামদুলিল্লাহ। দেখি কি আরো বেশি টাকা চায়, বললাম ও আল্লাহ, তো দাড়ি দিয়া আরো বাড়ি গেল দাঁড়িয়েলার কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা যাব প্রশ্ন নেব এরপর। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি আপনারা আসসালামু আলাইকুম। You've been placed on hold. Please wait. আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি কে বলছেন? ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রুমেল বলছি, শেফিল্ড থেকে। শেফিল্ড থেকে রুমেল? রুমেল। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি একটা জিনিস বুঝতে পারলাম, জি, যে আমি মানে কেয়ারে আইছি অদেশ, কেয়ার বিষয়। তো আমার যে এই কোম্পানি যে লাইসেন্স রিমুভ হয়েছে, ওকে, বাট এখন আমার দিতে আছে বা হোম অফিস কেন্দ্রে দিতে যে মানে পে করার লাগিয়া অন্য কোম্পানি দিয়ে। তো এখন আমার যে এই আত্মীয় আসবেন মানে সুপ্রতেন, আপনাকে একটু জুড়ে বলতে হবে। ব্যবহার মানে এই বাউকে চলে রুমেল, আপনি একটু লাউডলি বলেন। তো আমি মানে ফার্মুনি যে তান কেয়ার হইতাম বা এটা কোনো মানে ল আছে? আপনার প্রশ্ন আমরা পরিষ্কার হয় না আমাদের কাছে। আপনি কেয়ার বিষয়ে আছেন, কিন্তু যে কোম্পানিতে আছেন ওইটা রিমুভ হয়ে গেছে তাদের লাইসেন্স। এখন আপনি কি কোনো আত্মীয়স্বজনের কেয়ার হতে চান? আমি চালাম যে আমার কুকুর এই মানে 72 চলে, তো তাহলে এভরি মান্থ কি আমার সোশ্যাল কেয়ারে দেখাই যাম। আর তাই অসুস্থ, তাই পেনশনার, তান মানে বাচ্চা একটা নাই, তাই আমার সিঙ্গেল। ওকে ওকে, আপনি তান কেয়ার হইতে পারবেন, এই তো তান কেয়ার হইতে পারবেন, ওটাই তো। জি 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 জি। ওকে ওকে রুমেল, শেফিল্ড থেকে করছেন, শুনতে থাকুন। ধন্যবাদ রুমেল। বিশেষ আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাব। আর একটা প্রশ্ন নিব না, এটা দিয়ে শেষ করি। আরেকটা নিয়ে নেই। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। জি আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি ইপসুইচ থেকে জয়নাল বলছি। ইপসুইচ থেকে জয়নাল, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আমার 3টা প্রশ্ন আছে। জি জয়নাল সাহেব, প্রশ্ন করুন প্লিজ। আমার এক্সটেনশনের টাইম হইছে, আমি এক্সটেনশনের এক্স্যাক্টলি হোম অফিসের ফিটা কত আমি এটাতে জানতে চাচ্ছি। আর এনএইচএস এর চার্জটা কত এক্স্যাক্টলি হোম অফিসে পে করতে, এটা কত? 3 নম্বর, B1 সার্টিফিকেটের লিমিট কতদিন থাকে? এই 3টা আমাকে বলবেন প্লিজ। B1 এর B1 আপনার বিয়া করে আইছেন নি? জিনা আমি এখানে 10 ইয়ার্স রুটে আমি এখানে আছি। আমার এক্সটেনশনের জন্য আমি সময় গেছে আগামী নভেম্বরে করব। কি কি লাগবে এক্সটেনশনে? হ্যাঁ না না, প্রথম প্রশ্ন উনি কি বলতেছে, উনি এক্সটেনশনে কি কি লাগবে ওনার? এক্সটেনশনের ফি এক্স্যাক্টলি হোম অফিসের ফিটা কত? নাম্বার 2, এনএইচএস এর ফিটা এক্স্যাক্টলি কত? ওকে ওকে, শুনতে থাকেন বলছি। ধন্যবাদ। এক লাইনে 3টা প্রশ্ন করার জন্য আপনি শুনতে থাকুন। দর্শক, আমরা এই প্রশ্নগুলো উত্তর দিয়ে যদি সময় থাকে আবারও আপনাদের প্রশ্ন নেব যারা লাইনে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রুমেল। যে সময় উজাই মারোইন মানুষে
কেয়ার ওয়ার্কারে 1 নম্বরই 2 নম্বরই সব আইসেন রুমেল শেফিল্ড আসেন কেয়ার ওয়ার্কার ওই আইসেন ভিসা এখনও আছে আলহামদুলিল্লাহ কিন্তু যে কোম্পানি আনছে স্পন্সরশিপ দিয়া এই কোম্পানির স্পন্সরশিপ লাইসেন্সটা গেছে গিয়া কিন্তু এখন পর্যন্ত তারা ভিসা রিভোক করছে না রুমেলার প্রশ্ন হইল যে আমার এক ফুফু তান বাচ্চা কাচ্চা নাই 77 তান বয়স 77 বছর তান তো কেয়ারারও দরকার তা আমি যদি ওই যাই কেয়ারাতে আমার ফুফুরেও দেখলাম দুনিয়া আখেরাতর বালা আর আমি কেয়ারার হয়ে গেলে কেয়ারার অ্যালাউন্সও পাইলাম না রুমেল এই কেয়ারার ভিসা যেটা এটা শুধুমাত্র এই মানুষ এই কোম্পানি দিতে পারে যারার হোম অফিস থেকে স্পন্সরশিপ লাইসেন্স আছে এই আপনার ফুফু বা মা বা বাপ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির লাগি কেয়ারার আপনি ওইটা পারতা নাই আপনার লাগি বেস্ট হইল কোনো স্পন্সরশিপ লাইসেন্স এলা কোম্পানি থাকা আর হো কোম্পানিয়ে যদি আপনার দেয় ফুফুর লাগি আপনি কাম করতা that would be fine otherwise without a company without an employer with sponsorship license রুমেল I'm afraid you can't ধন্যবাদ আমরা খুবই সংক্ষেপে শেষ করতে হবে ইপসুইচের জয়নালের প্রশ্নটা ইপসু থেকে জয়নাল মিয়া কইরা যেন তান এক্সটেনশনের টাইম আইছে এখন হোম অফিসের ফিস কত আরে ভাই হোম অফিসের ফিস তেলতেলাইয়া বাড়ে আর NHS এর ফিস কত এটা আসিল 500 পাউন্ড তার বাদে হইল 900 পাউন্ড এখন 1535 পাউন্ড এখন এটা আপনি ওই সময় জিজ্ঞান জানো আর জিজ্ঞাসন B1 এর কতদিন সময় থাকে B1 এর সময় 2 বছর থাকে যেদিন থেকে পাস করছেন ওদিন থেকে 2 বছর জি ধন্যবাদ থ্যাংক ইউ জয়নালী ইপসিস থেকে দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এখানেই আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু